শহরের ব্যস্ততা তখন চরমে। একটা নিরিবিলি কফি শপের কোণের টেবিলে বসেছিল অনির্বাণ আর রিয়া। কয়েক মাস হলো ওদের বিয়ে হয়েছে। বাইরে তখন নভেম্বরের শেষ সপ্তাহে হালকা ঠান্ডা হাওয়া। অনির্বাণ একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। রিয়া, চলো এই উইকেন্ডে কোথাও থেকে ঘুরে আসি। ল্যাপটপ ফোন সব বন্ধ থাকবে, শুধু তুমি আর আমি। আইডিয়াটা খুব ভালো অনির্বাণ, কিন্তু যাবে কোথায়? দীঘা বা পুরী হলে আমি কিন্তু নেই। ওইসব জায়গা এখন প্রচণ্ড ভিড়। আমি এমন কোথাও যেতে চাই যেখানে একটু নিস্তব্ধতা আছে। হুম, ওসব চেনা জায়গায় আমি একদম যাচ্ছি না। আমরা যাব উত্তরবঙ্গে, ডুয়ার্সের মৃত্যুর জঙ্গলে। একটা চমৎকার কাঠের কটেজ বুক করেছি। চারপাশে শাল সেগুনের জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলেছে মৃত্যু নদী। শীতের আমেজে জঙ্গল সাফারির মজাই আলাদা। আর সবচেয়ে বড় কথা, আমাদের গাড়িটা নিয়ে আমরা লং ড্রাইভে যাব। সত্যি বলছো? ডুয়ার্স আমার ভীষণ প্রিয়। কিন্তু তোমার গাড়িটা ঠিক আছে তো? অত দূরের পাহাড়ি রাস্তা, মাঝপথে কোনো ঝামেলা করবে না তো? একদম ফিট। তুমি শুধু ব্যাগ গুছিয়ে নাও, কাল ভোর 4টেই আমরা বেরোবো। পরের দিন রাত ঠিক 8টায় যখন তারা মৃত্যুর সেই রিসর্টে পৌঁছালো, তখন চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। রিসর্টটি ছিল একেবারে জঙ্গলের কোল ঘেঁষা। তারা ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিল। চলো রিয়া, কটেজের সামনে ওই দোলনায় গিয়ে বসি। চলো। তারা নিচে নেমে নিরিবিলি ওই দোলনাটায় গিয়ে বসলো। খুব সুন্দর জায়গাটা, তাই না অনির্বাণ? তোমার চেয়ে সুন্দর নয়। যা, খালি দুষ্টুমি। বেশ কিছুক্ষণ মায়াবী মুহূর্ত কাটিয়ে অনির্বাণ বলল, জানো রিয়া, এই কুয়াশা জঙ্গল আমাকে এক অদ্ভুত রোমাঞ্চ দিচ্ছে। চলো না, গাড়িটা নিয়ে বনের ভেতরের কাঁচা রাস্তাটা দিয়ে একটু ঘুরে আসি। নাইট ড্রাইভ। মাঝরাতে বনের ভেতরে যাওয়া কি ঠিক হবে? ম্যানেজার বলছিল জঙ্গল নাকি রাতে খুব থমথমে হয়ে যায়। ধুর, ভয় পেও না, আমি তো আছি। আর আমরা তো গাড়ির ভেতরেই থাকবো। অনির্বাণ জেদ ধরল। রিয়াও আর না করতে পারল না। ঘড়িতে তখন রাত ঠিক 11:30। গাড়ি নিয়ে মূল রাস্তা থেকে বনের কাঁচা রাস্তার দিকে তারা এগিয়ে চলল। খানিকটা যাবার পরই রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখতে পেল। এই কনকনে ঠান্ডায় উনুনের আগুন জ্বালিয়ে এক বৃদ্ধ বসে আছে। অনির্বাণ গাড়িটা থামিয়ে বলল, রিয়া, চলো 1 কাপ করে গরম চা খেয়ে নেওয়া যাক, শরীরটা গরম হবে। তারা গাড়ি থেকে নেমে দোকানের বেঞ্চে বসল। এই মাঝরাতে শহরের বাবুরা বনের রাস্তায় কোথায় চলেছেন? কোথাও নয় কাকা, গাড়ি নিয়ে জঙ্গলটা একটু ঘুরে দেখতে যাচ্ছি। রাতের জঙ্গল দেখার শখ। ভুল করছেন বাবু, আজ রাতের কুয়াশাটা ভালো নয়। এই কুয়াশার রাতে মৃত্যুর জঙ্গলে ঢোকা চরম বোকামি। কেন কাকা, বুনো হাতির উপদ্রব আছে নাকি? হাতি? বুনো হাতির সাথে লড়াই করা যায় মা, কিন্তু যার কথা আমি বলছি তার সাথে লড়াই করার ক্ষমতা মানুষের তৈরি গাড়ির নেই। আপনি কি ভূত প্রেতের কথা বলছেন কাকা? ও সবই মনের ভুল। মনের ভুল নয় বাবু, আজ থেকে 5 বছর আগে এই রকম একটা কুয়াশা ঘেরা শীতের রাতেই ঘটনাটা ঘটেছিল। কিছু শহরের উচ্ছৃঙ্খল ছোকরা
মদের নেশায় গাড়ি চালাতে গিয়ে একটা ছোট গাড়িকে ধাক্কা মেরে খাদের নিচে ফেলে দিয়েছিল। কথাটা শোনা মাত্রই তার বুকের ভেতরটা কেমন যেন ওলট পালট করে দিল। কি হলো অনির্বাণ? হাত কাঁপছে কেন তোমার? না, মানে বড্ড ঠান্ডা তো। পুলিশ এসে যখন লাশ তুলল তখন তার চোখ দুটো খোলাই ছিল। তারপর থেকেই জঙ্গলে শুরু হলো অলৌকিক সব কাণ্ড। যে ওর পাল্লায় পড়ে সে আর কোনোদিন এই জঙ্গল থেকে জ্যান্ত ফিরতে পারে না। আজ রাতের কুয়াশা বড় ঘন। আপনারা গাড়ি ঘুরিয়ে রিসর্টে চলে যান। রিয়া ভয়ে অনির্বাণের হাতটা চেপে ধরল। অনির্বাণ, কাকা যখন বারণ করেছেন চলো আমরা ফিরে যাই, আমার বড্ড ভয় করছে। অনির্বাণ নিজের ভেতরের আতঙ্ককে জোর করে চেপে রেখে সোজা হয়ে দাঁড়ালো। বৃদ্ধের হাতে চায়ের দাম দিয়ে বলল, ধন্যবাদ কাকা গল্পের জন্য, কিন্তু আমরা শিক্ষিত মানুষ, এসব অলৌকিক গল্পে বিশ্বাস করি না। গাড়ির হেডলাইট খুব কড়া, কোনো অসুবিধা হবে না, চলো রিয়া। বৃদ্ধ তাদের চলে যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার মুখে এক অদ্ভুত করুণা আর আতঙ্কের ছায়া ফুটে উঠল। কাঁচা রাস্তায় গাড়ির চাকা গড়াতেই চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। রাত তখন ঠিক 12:30। হঠাৎ করেই গাড়ির ইঞ্জিনটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। অনির্বাণ অবাক হয়ে বারবার চাবি ঘোরালেও গাড়ি স্টার্ট নিল না। ধ্যাত্তেরি, এই জঙ্গলে মাঝরাতে গাড়িটা নষ্ট হতে হলো। রেডিয়েটর ফেটে জল লিক করছে, মোবাইল নেটওয়ার্কও পুরোপুরি উধাও। আমি তো আগেই বলেছিলাম চায়ের দোকানে ওই কাকার কথা শুনে। এখন এই গভীর জঙ্গলে যদি কোনো বিপদ হয় তখন কি করবে? চারপাশের অন্ধকারটা দেখেছো? এখন দোষ দিয়ে কি লাভ রিয়া? রিসর্টটা এখান থেকে বড় জোর 2 কিলোমিটার দূরে। গাড়িটা লক করে আমাদের হেঁটেই যেতে হবে। এই কুয়াশায় বনের ভেতর দিয়ে হেঁটে যাবে? যদি সেই কাকার বলা গল্পটা সত্যিই সত্যি হয়? ভূত প্রেত আসলে মানুষের মনের ভুল। চলো হাঁটা দি। গাড়ির দরজা লক করে দুজনে হাঁটতে শুরু করলো। পায়ের নিচে শুকিয়ে যাওয়া শালপাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হাঁটতে হাঁটতে অনির্বাণের মনের ভেতর চায়ের দোকানের বৃদ্ধের কথাগুলো হাতুড়ির মতো বুকে পড়তে লাগলো। কি হলো অনির্বাণ, তুমি এমন চুপ করে আছো যে? কি ভাবছো? না, কিছু না। অনির্বাণ নিজের ভেতরের আতঙ্ক আড়াল করার চেষ্টা করলো। অনির্বাণ, কিছু শুনতে পাচ্ছো? আমাদের পেছনে কেউ হাঁটছে মনে হচ্ছে না? অনির্বাণ পেছনে টর্চের আলো ফেলল। কই রিয়া, কেউ তো নেই। ওটা তোমার মনের ভুল, তাড়াতাড়ি পা চালাও। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার নিজেই টের পেল। মনে হচ্ছে কেউ যেন তাদের পিছন পিছন আসছে। পিছনে তাকালো। কে কে ওখানে? গাছের আড়ালে লুকিয়ে না থেকে সামনে আসুন। কোনো উত্তর এলো না, শুধু বনের গভীর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। স্পষ্ট কোনো নারীর করুণ সুরের কান্না। অনির্বাণ, আমার হাত পা ভয়ে বরফ হয়ে যাচ্ছে। রিয়া অনির্বাণের বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। এই কান্নাটা কোনো মানুষের হতে পারে না।
চলো আমরা গাড়িতে ফিরে যাই। হ্যাঁ, এখন পিছনে ফিরে যাওয়া চরম বোকামি হবে রিয়া। রিসর্টটা আর একটুখানি গেলেই পেয়ে যাব। হাঁটতে হাঁটতে তারা বনের একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। অনির্বাণ টর্চটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ এক জায়গায় পাথরের মতো জমে গেল। তাদের ঠিক সামনে শূন্যে ভেসে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পরনে সালোয়ার কামিজ, যার বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। ওটা কি বাতাসে ভেসে আছে? আমি পথ হারিয়ে ফেলেছি, তোমরা কি আমাকে আমার বাড়ি ফিরিয়ে দেবে? তুমি তুমি তো সেই মেয়েটি 5 বছর আগের সেই রাতে। অনির্বাণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মেয়েটি শূন্যে আর একটু এগিয়ে এলো। হ্যাঁ, আমি সেই অভাগী। 5 বছর আগের সেই কুয়াশা ঘেরা কালরাত্রির কথা কি তোমার মনে পড়ে অনির্বাণ? তোমরা মদের নেশায় চুর হয়ে আমার গাড়িতে ধাক্কা মেরেছিলে। স্টিয়ারিং এর ধাক্কায় আমার পা দুটো ভেঙে গিয়েছিল, বুকটা পিষে গিয়েছিল। আমি যখন খাদের নিচ থেকে তোমাদের কাছে বাঁচার জন্য ভিক্ষা চেয়েছিলাম, তোমরা পুলিশ আর আইনি ঝামেলার ভয়ে আমাকে ওখানে রক্তক্ষরণের মধ্যে ছটফট করতে করতে মরার জন্য ফেলে রেখে গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেলে। আমি একা অসহায়ভাবে কাতরেছি একটু জলের জন্য। বাঁচার জন্য ছটফট করতে করতে অতিরিক্ত রক্তক্ষরণে ভরে আমার চোখ দুটো চিরকালের মতো বুজে গিয়েছিল। আমার কি অপরাধ ছিল? কেন তোমরা আমাকে তিলে তিলে এভাবে মরতে দিলে? অনির্বাণ, কি বলছে এই মেয়েটা? ও যা বলছে সব কি সত্যি? তুমি একে আগে থেকে চিনতে? আমি এক জঘন্য অপরাধী। আজ থেকে 5 বছর আগে এই মেয়েটিকে আমি আর আমার বন্ধুরা এই জঙ্গলে নির্মমভাবে মরার জন্য ফেলে চলে গিয়েছিলাম। ও ঠিকই বলেছে রিয়া, সেদিন আমরা যদি একটু দয়া দেখিয়ে ওকে হাসপাতালে নিয়ে যেতাম, ও বেঁচে যেত। আজ আমি বুঝতে পারছি ও কেন মুক্তি পায়নি, কেন ওর আত্মা এই জঙ্গলে আটকে আছে। অনির্বাণ মেয়েটির দিকে তাকিয়ে হাত জোর করে বলল, আমাকে শাস্তি দাও, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমার পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু রিয়াকে ছেড়ে দাও। ও নিষ্পাপ, ও এই ঘটনার ব্যাপারে কিচ্ছু জানে না। মেয়েটি অনির্বাণের খুব কাছে ভেসে এলো। অনির্বাণের এই নিঃশর্ত স্বীকারোক্তি আর অনুশোচনা শুনে সে থমকে দাঁড়ালো। তার চোখের সেই গভীর শূন্যতা আর ক্রোধ যেন হালকা একটু কাঁপল। তুমি তুমি আজ তুমি আজ নিজের ভুল স্বীকার করলে? এত বছর ধরে আমি প্রতিশোধের জন্য নয়, শুধু একটু অনুশোচনার শব্দ শোনার জন্য অপেক্ষা করছিলাম। এই মূর্তির জঙ্গলে যারাই আসে সবাই নিজের অপরাধ লুকিয়ে পালিয়ে যায়। কেউ নিজের পাপ স্বীকার করে না। কিন্তু আমার আত্মা যে এখনো তৃষ্ণার্ত। আমার মুক্তি কোথায়? আমার কোনো আত্মীয় নেই যে আমার জন্য শাস্ত্রীয় কাজ করবে। আমার শ্রাদ্ধ হয়নি, কেউ আমার জন্য পিণ্ডদান করেনি। আর আমার সেই ছোট্ট মেয়েটা, ও এখন শিলিগুড়ির একটা অনাথ আশ্রমে বড় হচ্ছে। কেউ ওকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়নি। অনির্বাণ চোখে জল মুছে এক প্রতিজ্ঞা করল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে গয়া যাব। সেখানে গিয়ে শাস্ত্রমতে তোমার আত্মার জন্য পিণ্ড দান করব, যাতে তুমি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাও। আর আর তোমার সেই ছোট্ট বাচ্চার সব দায়িত্ব আমি আজ থেকে নিলাম। তাকে আমি অনাথ আশ্রমে থাকতে দেব না। আমি ওকে নিজের সন্তানের মতো নিজের বুকে আগলে মানুষ করব। তাকে পৃথিবীর সব সুখ দেব। আমাকে বিশ্বাস করো। আমি আজ শান্তি পেলাম, আমি আজ শান্তি পেলাম। আজকের পর এই কুয়াশার জঙ্গলে আর কেউ আমার কান্নার শব্দ শুনবে না। আমি আমার মেয়ের জন্য এক সুরক্ষিত ভবিষ্যৎ পেয়ে গেলাম।
ধীরে ধীরে তার সালোয়ার কামিজের অবয়ব আর সেই বিষণ্ণ মুখটা কুয়াশার সাথে মিশে যেতে লাগলো। যেতে যেতে সে রিয়ার দিকে তাকালো। তোমার ভালোবাসার মানুষকে ক্ষমা করে দিও। ও আজ ওর পাপের বোঝা থেকে মুক্ত হলো। ভোরের প্রথম আলো যখন শালগাছের মাথা ছুঁয়ে নিচে নেমে এলো, তখন কুয়াশা পুরোপুরি কেটে গেছে। পাখিদের কল কাকলিতে জঙ্গলটা আবার চেনা সুন্দর রূপে ফিরে এসেছে। সোনালি রোদে পুরো বনভূমি যেন হাসছে। রিয়া, আমাকে ক্ষমা করতে পারবে না আমি জানি। তুমি যে নিজের ভুলটা মন থেকে বুঝতে পেরেছো এবং নিজের অপরাধটা স্বীকার করেছো, এটাই অনেক অনির্বাণ। 5 বছর ধরে যে ভয়াবহ বোঝাটা তুমি মনে বয়ে বেড়াচ্ছিলে, আজ সেই অতৃপ্ত আত্মা তোমাকে ক্ষমা করে মুক্ত করে দিয়েছে। তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। অনির্বাণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমরা আজই গয়া রওনা হব ওর আত্মার শান্তির জন্য পিণ্ডদান করতে। আর সেখান থেকে ফিরে আমরা দুজনে মিলে সেই অনাথ আশ্রম থেকে ওর ছোট্ট মেয়েটাকে আমাদের ঘরে নিয়ে আসব। আজ থেকে ও আমাদের সন্তান। তারপর তারা রিসর্টের দিকে রওনা দিল। তাদের এখন অনেক কাজ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।